বৈকল্পিক মার্চ 2021 চতুর্থ সংখ্যা। সম্পাদকীয় বাজেট 2021-22 প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনারই প্রতিফলন। গত 1 ফেব্রুয়ারি সংসদে 2021-22 আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যখন থেকে মুক্তবাজার অর্থনীতির মূল অনুসিদ্ধান্তগুলো অনুসরণ করা শুরু হয়েছে আমাদের দেশে, তখন থেকেই যদিও বাজেট পেশের বিষয়টা নিছকই এক নিয়ম রক্ষায় পর্যবসিত হয়েছে। কারণ বাজারের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো রকম সিদ্ধান্ত নিতে সরকার সক্ষম। সাম্প্রতিক অতীতে দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে প্রভাবিত করে এমন দুটো সর্বাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যথাক্রমে নোটবন্দি এবং জিএসটি প্রণয়নের প্রক্রিয়া এর প্রকৃষ্ট প্রমাণ। তাই বর্তমানে আয়করদাতা, মধ্যবিত্ত ও তথাকথিত বাজার বিশেষজ্ঞ ছাড়া বাজেট নিয়ে আগ্রহ নেই কারো। কিন্তু এই বছরটা অন্যরকম। দীর্ঘমেয়াদী সংকটে ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতি আরও বেসামাল হয়ে পড়েছে করোনা অতিমারির ধাক্কায়। কাজ হারিয়েছেন বহু মানুষ। বড় থেকে মাঝারি সব শিল্প সংস্থাই বেছে নিয়েছে কর্মী সংকোচনের পথ। বড় বড় শহরে কাজ হারিয়ে কর্মহীন হয়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। এর অনিবার্য পরিণতি হল ইতিমধ্যেই বিপন্ন কৃষি ব্যবস্থা আরও বেশি ভেঙে পড়েছে। এমতাবস্থায় অর্থনীতিতে বর্ধিত সরকারি হস্তক্ষেপকেই পরিত্রাণের একমাত্র পথ বলে মনে করেছেন বহু বিদগ্ধ অর্থনীতিবিদ। বস্তুত পৃথিবীর বহু উন্নত পুঁজিবাদী দেশ বাজার অর্থনীতির চেনা ছকের বাইরে বেরিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অতিমারিতে আক্রান্ত বহু মানুষকে। সুতরাং আমাদের দেশের মানুষের একাংশ যদি আশা করে থাকেন যে সরকার তাদের পাশে দাঁড়াবে, তার মধ্যে কোনো ভ্রান্তি নেই। এ প্রসঙ্গে অনেকেই নিশ্চয়ই 2020 সালের 12 মে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ শুনে আশান্বিত হতে পারেন। মনে রাখা দরকার যে ওই ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে আত্মনির্ভর হবার আহ্বান জানিয়েছিলেন। এই আত্মনির্ভরতার লক্ষ্যে অগ্রসর হওয়ার পথে সরকারি সহায়তা দরকার হয়। কিন্তু দীর্ঘ সালঙ্কার ভাষণে মাননীয়া অর্থমন্ত্রী দেশবাসীর এই প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন বা চেয়েছেন তা বুঝতে গেলে আমাদের দেখতে হবে এই বাজেটের মূল অভিমুখ কী। এক নজরে দেখলে বোঝা যাবে এই বাজেটের মূল সুর হলো ব্যয় সংকোচ। বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বরাদ্দ কমানোর মাধ্যমেই অর্থমন্ত্রী বাজেটে ঘাটতির পরিমাণ কমানোর চেষ্টা করেছেন। এর প্রভাব সরাসরি পড়েছে সামাজিক ক্ষেত্রের ওপর। যখন বরাদ্দ কমিয়ে দেওয়া হয় MNREGA-এর মতো প্রকল্পে, যার ফলেই এই অতিমারির আবহে অনাহারের হাত থেকে রক্ষা পেয়েছেন বহু মানুষ, তখন সমাজের অন্যান্য অংশের প্রতি সরকার কী দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন তা সহজেই অনুমেয়। ব্যয় বরাদ্দ হ্রাস করা হয়েছে গণবণ্টন, কৃষিসহ সামাজিক সুরক্ষার বিভিন্ন ক্ষেত্রে। ব্যয় সংকোচের এই সার্বিক প্রবণতা থেকে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা মুক্ত থাকবেন এমন প্রত্যাশার অর্থ হল রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতা থেকে দৃষ্টি সরিয়ে রাখা। বাজেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের অধীনস্থ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগে জন্য ব্যয় গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে 12%। গত বছর যেখানে এই বিভাগের জন্য ব্যয় বরাদ্দ ছিল 1125.39 কোটি টাকা, সেখানে এই বছর তা কমিয়ে করা হয়েছে 1171.77 কোটি টাকা। শুধু তাই নয়, বরাদ্দ কমানো হয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও।
প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইনে সুপারিশ করা বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য গত বাজেটে যেখানে ধার্য করা হয়েছিল 261.50 কোটি টাকা, সেখানে এই বাজেটে তা কমে দাঁড়িয়েছে 209.77 কোটি টাকায়। অটিজম, সেরিব্রাল পলসি, মানসিক প্রতিবন্ধী এবং অনুরূপ জটিল সমস্যাযুক্ত এবং সেই সমস্ত ব্যক্তি যাদের অতিমাত্রায় সহায়তা প্রয়োজন, তাদের কাছে পরিষেবা পৌঁছে দেবার জন্য স্থাপিত ন্যাশনাল ট্রাস্টকে প্রদেয় অর্থের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে অনেকটা। গত বাজেটে এই অর্থের পরিমাণ যেখানে ছিল 40 কোটি টাকা, এবছর তা কমিয়ে করা হয়েছে 30.50 কোটি টাকা। ব্যয় বরাদ্দ কমানো হয়েছে জাতীয় অন্ধত্ব নিবারণ প্রকল্পেও। একথা আমাদের জানা আছে যে প্রতিবন্ধকতা মূলত রাজ্য তালিকাভুক্ত বিষয়। সুতরাং বিভিন্ন রাজ্যের সরকার প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের কথা মাথায় রেখে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিন্তু এই বাজেটে রাজ্যগুলোকে প্রদেয় অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় রাজ্য সরকারগুলোও প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। অতিমারি ও তৎপরবর্তী লকডাউনের ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। একথা তর্কাতীতভাবে বলা যায় যে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করতেন তাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। যে সমস্ত মানুষ কাজ হারালেন তাদের মধ্যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। রেল পরিষেবা বন্ধ থাকার ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রতিবন্ধী মানুষ। এমতাবস্থায় অনেকেই হয়তো আশা করেছিলেন যে এই সব কাজ হারানো মানুষকে স্বনির্ভর করে তোলার জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের উল্লেখ থাকবে এই বাজেটে। কিন্তু তথ্য বলছে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে গড়ে ওঠা ন্যাশনাল হ্যান্ডিক্যাপড ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন NHFDCর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 0.01 কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, 2019-20 সালে এই বরাদ্দ ছিল 41 কোটি টাকা। শুধু ব্যয় বরাদ্দ হ্রাসের ফলেই যে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা বঞ্চনার শিকার হচ্ছেন তা নয়। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে ঢালাও বেসরকারীকরণের ফলে এই অংশের মানুষের কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হচ্ছে। সুতরাং এক কথায় বলা যায় যে বাজেট থেকে প্রতিবন্ধী মানুষের প্রাপ্তি কেবল একরাশ হতাশা। আমরা যদি এই বাজেটকে বিচ্ছিন্নভাবে মূল্যায়ন করতে চাই তাহলে তা সঠিক হবে না। এই বাজেটকে দেখতে হবে সরকারের সামগ্রিক অর্থনৈতিক নীতির নিরিখে। একটু নিবিড়ভাবে লক্ষ্য করলেই আমরা বুঝব যে নতুন নামকরণ আর কয়েকটা গালভরা ঘোষণা ব্যতিরেকে প্রতিবন্ধী মানুষের জন্য কিছুই করেননি এই সরকার। বঞ্চনার ধারাবাহিক ইতিহাস বিশ্লেষণ এই নিবন্ধের আলোচ্য নয়। আমরা শুধু মনোনিবেশ করব লকডাউনের পর্যায়ে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য ঠিক কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সাড়ম্বরে প্রতিবন্ধী ব্যক্তিদের 1000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন মাননীয়া অর্থমন্ত্রী, কিন্তু একটু খতিয়ে দেখেই স্পষ্ট হয় যে এই অনুদান পাবেন তাঁরাই যারা ইন্দিরা গান্ধী জাতীয় পেনশন প্রকল্পের আওতাধীন। সুতরাং এই ঘোষণার ফলে উপকৃত মানুষের সংখ্যা 7 অথবা 8% মতো। শুধু আর্থিক অনুদানের ক্ষেত্রেই যে এই সরকার কার্পণ্য দেখিয়েছে তা নয়। প্রতিবন্ধী মানুষকে খাদ্যশস্যের যোগান দেওয়ার
ক্ষেত্রেও গাফিলতি দেখানো হয়েছে। গত বছরের জুলাই মাসে বিনিয়োগ সহজতর করবার লক্ষ্যে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইন সংশোধনের প্রস্তাবের মধ্য দিয়েই এই সরকার এই অংশের মানুষের প্রতি তার মনোভাবের স্পষ্ট পরিচয় রেখেছে। শুধুই আরপিডি আইন 2016 নয়, সংশোধনের চেষ্টা করা হয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 এরও। প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া অনুযায়ী প্রতিবন্ধীদের পরিষেবা প্রদানকারী সব সংস্থাকেই RCI এর অনুমোদন নিতে হবে। এর ফলে বহু সংস্থাই হয়তো পরিষেবা প্রদান থেকে নিজেকে বিরত রাখাকেই শ্রেয় বলে মনে করবে। সম্প্রতি কয়েকটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে সংযুক্ত করা এবং সেই সব প্রতিষ্ঠানের কর্মী সংকোচনের সিদ্ধান্ত থেকেই প্রমাণ হয় যে কোনো উপায়ে প্রদেয় পরিষেবার থেকে সরে দাঁড়ানোই সরকারের মূল লক্ষ্য। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণের যে নীল নকশা প্রস্তুত করা হয়েছে তারই সুস্পষ্ট প্রতিফলন আমরা দেখি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধনী প্রস্তাবে। প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য যে বিশেষ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করা হয়েছে, একদিকে তা যেমন এই অংশের মানুষকে সমাজের তথাকথিত মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার এক পশ্চাদভিমুখী প্রয়াস, অন্যদিকে এই প্রস্তাবেও লুকিয়ে রয়েছে বেসরকারীকরণের ইঙ্গিত। সুতরাং একথা বললে অত্যুক্তি হবে না যে কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভরতার পরিকল্পনায় কোনো স্থান নেই প্রতিবন্ধীসহ অন্যান্য প্রান্তিক মানুষের। অতিমারি ও তজ্জনিত অর্থনৈতিক সংকট মোকাবেলায় পৃথিবীর বহু উন্নত পুঁজিবাদী দেশ সরকারি অংশগ্রহণ বৃদ্ধির যে পদক্ষেপ নিয়েছে, এই বাজেট প্রস্তাব থেকে স্পষ্ট যে আমাদের দেশের শাসকরা তার থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। গত প্রায় 4 দশকেরও বেশি সময় মুক্তবাজার অর্থনীতি আমাদের দেশের নীতি নির্মাতাদের চিন্তনে যে মায়াজাল সৃষ্টি করেছে তার প্রভাব কাটিয়ে তারা বেরিয়ে আসতে পারেননি। লাখো মানুষের মৃত্যু, হাজার হাজার মাইল হেঁটে পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার মর্মান্তিক দৃশ্য, মহারাষ্ট্রের রেল লাইনের পাশে পড়ে থাকা 16টি ছিন্ন বিচ্ছিন্ন নরদেহ এবং তাদেরই রক্তে ভেসে যাওয়া, তাদেরই না খাওয়া রুটির হৃদয়বিদারী দৃশ্যও দেশের নীতি নির্ধারকদের বাজারের প্রতি অবিচল আস্থা টলাতে সক্ষম হয়নি। এমতাবস্থায় সরকারের এই বঞ্চনামূলক ও দিগ্ভ্রষ্ট নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। সময় এসেছে সমস্ত প্রান্তিক মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের। তা না হলে আরও অনেক বেশি বিপদাপন্ন হয়ে পড়বেন প্রতিবন্ধী সহ অন্যান্য প্রান্তিক মানুষরা।